শেখ হাসিনা সম্প্রতি দ্রুত মাথা উঁচু করে দেশে ফিরবেন, প্রয়োজনে ফাঁসির রায় মাথায় নিয়ে ফিরবেন এবং সেজন্যে দলকে প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দিয়ে দেওয়ার পর থেকেই এই নিয়ে কৌতূহল বাড়ছে যে ঠিক কোন পরিস্থিতিতে শেখ হাসিনা বাংলাদেশে তার যাবার মতো পরিস্থিতি খুবই শিগগিরই তৈরি হবে সেটা আঁচ করতে পারছেন বা সেই প্রত্যয় থেকে দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন। বাংলাদেশে 2026-এর ফেব্রুয়ারিতে, মানে এবছর ফেব্রুয়ারিতে একটা নতুন সরকার গঠিত হয়েছে বটে, কিন্তু দেশে যে একটা অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে, একরকম ফুঁসছে এই রাজনীতি, সেটা সম্ভবত যে কোনো বুদ্ধিমান এবং বুদ্ধিমান বিশ্লেষকই স্বীকার করবেন। মানে বাংলাদেশের বৃহত্তম এবং প্রাচীনতম রাজনৈতিক দলটিকে আইন করে নিষিদ্ধ করে রাখা হয়েছে রাজনৈতিক কার্যক্রম থেকে। শুধু তাই নয়, এই দলটিকে নির্বাচনেও অংশগ্রহণ করতে না দিয়ে একটা সাজিয়ে গুছিয়ে ভাগাভাগির এমন নির্বাচন করা হয়েছে যে তারপর ওই দলটি কি করে আবার রাজনীতিতে অন্তর্ভুক্ত হবে সেটার মীমাংসা না হওয়া পর্যন্ত যে বাংলাদেশের রাজনীতিতে একটা চূড়ান্ত চরম কিছু একটা ঘটা বাকি রয়ে গেছে, একটা অপেক্ষা, হয়তো কিছু দিনের, হয়তো কয়েক মাসের, কিংবা খুব বেশি হলে কয়েক বছরের, সেটা বুঝতে কারো কোনো অসুবিধা হচ্ছে না। সেরকম একটা পরিস্থিতিতে আওয়ামী লীগ সভানেত্রী ঘোষণা দিয়ে দিয়েছেন তার দলীয় ফোরামে যে তিনি 6 মাসের মধ্যে দেশে ফিরবেন। কাজেই আকেলমান্দ মানুষ একরকমের দিন গুনতে শুরু করেছেন। আর যারা এই আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে রাখার আইনটাকে সিদ্ধ বলে ভাবছেন এবং শুদ্ধ বলে ভাবছেন, তারা একরকম যে ব্যাপক আতঙ্কে ভুগছেন সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মূলধারার গণমাধ্যমে। কেন শেখ হাসিনা বা আওয়ামী লীগকে ফিরতে দেওয়া ঠিক হবে না, কেন শেখ হাসিনা বা আওয়ামী লীগ ফিরতে এখন পারবে না, এসব বিষয়ে দীর্ঘ দীর্ঘ প্রবন্ধ লেখার একটা যে প্রবণতা শুরু হয়েছে তাতে। এই অবস্থায় শেখ হাসিনা সব সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এটা পরিষ্কার করে বলছেন যে কারো সিদ্ধান্তের উপর এটা নির্ভর করে না, তার জনগণ প্রস্তুত, তার দলীয় নেতাকর্মীরা প্রস্তুত এবং তিনি দেশে ফিরতে তাই প্রস্তুত। কিন্তু আসলে এই যে তারেক রহমান সরকার, তার মানে কি তারেক রহমান সরকারের সময় কমে আসছে, অন্য কোনো শক্তি বাংলাদেশে শিগগিরই আসবে, এমন কোনো আঁচ শেখ হাসিনা টের পাচ্ছেন? কি ঘটতে পারে, কি জানি দেশে ঘটে যেতে পারে, এই শঙ্কাটা নিয়ে সরাসরি শেখ হাসিনাকে প্রথমবারের মতো একটা সংবাদপত্র প্রশ্ন করলো। শেখ হাসিনাকে এই প্রশ্নটি করেছে পশ্চিমবঙ্গের প্রভাবশালী পত্রিকা এই সময় গত কিছুদিন ধরেই শেখ হাসিনার একটা একান্ত দীর্ঘ সাক্ষাৎকার ছাপছে এবং সেখানে শেখ হাসিনাকে সরাসরি সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায় প্রশ্ন করেছেন তার সাক্ষাৎকারের এই সর্বশেষ পর্বটিতে যে শেখ হাসিনা মনে করেন কিনা তারেক রহমান পুরো 5টা বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন, নাকি মাঝপথে অন্য শক্তির ক্ষমতা দখলের আশঙ্কা করেন তিনি। এটা এখন বাংলাদেশে ওই 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পর তারেক রহমান সরকার গঠন করার পর থেকেই কিন্তু একটা $1 মিলিয়ন কোয়েশ্চেন। শেখ হাসিনা তখন বলছেন, কখন আসে অন্য শক্তি? যখন রাজনীতি ব্যর্থ হয়, যখন জনগণের আস্থা ভেঙে পড়ে, যখন নির্বাচন বিশ্বাসযোগ্য থাকে না, যখন সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করে কিন্তু মানুষের সমস্যার সমাধান করতে পারে না। বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি রাজনৈতিক পরিসর কখনো শূন্য থাকে না, সে জায়গা দখল করে অগণতান্ত্রিক শক্তি, সামরিক শক্তি অথবা বিদেশি প্রভাবিত শক্তি। শেখ হাসিনা বলেন, আমি চাই না বাংলাদেশ আবার সেই অন্ধকার পথে যাক, আমি চাই না বাংলাদেশের মানুষ আবার অনিশ্চয়তা, সামরিক হস্তক্ষেপ, উগ্রবাদ বা অদৃশ্য শক্তির রাজনীতির মধ্যে পড়ুক। আমি চাই জনগণের ভোটে, সংবিধানের পথে, সব দলের অংশগ্রহণে গণতান্ত্রিক রাজনীতি ফিরে আসুক। বন্দুকের জোর, মামলা, হামলা, নিষেধাজ্ঞা বা মব দিয়ে কিছুদিন ক্ষমতা ধরে রাখা যায়, তারপরে সেটি তাসের ঘরের মতো ভেঙে পড়ে। জনগণের আস্থা ছাড়া
রাষ্ট্র চালানো যায় না। শেখ হাসিনার এই কথাগুলো শুনেই একদল বিএনপি জামাত সমর্থক বলে উঠবেন, শেখ হাসিনা কি সবার অংশগ্রহণে নির্বাচন করতে পেরেছিলেন? মনে রাখতে হবে যে শেখ হাসিনার আমলের নির্বাচনগুলোর সাথে 2026-এর নির্বাচনের সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে এই যে শেখ হাসিনার আমলে 2024-এর আগস্টের আগে কিন্তু এমনকি জামায়াত শিবিরকেও রাজনৈতিক কার্যক্রমে নিষিদ্ধ ঘোষণা করা হয় না। এই বাংলাদেশে সাদিক কায়েম থেকে শিশির মনিররা সকলে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র শিবির করেছেন, সেটা এখন তারাই প্রকাশ্যে এসে বলছেন। আর জামায়াতে ইসলামী তো শুধুমাত্র যে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে পেরেছে তাই নয়, ঢাকা সহ সারা দেশে বিভিন্ন সময়ে সভা সমাবেশ করে এসেছে জামায়াতে ইসলামী। আর বিএনপির 2023 সালেরই 2024-এর নির্বাচনের আগে অক্টোবর নভেম্বর মাসের আগে যে বিরাট বিরাট সমাবেশ তাদের খুলনায়, চট্টগ্রামে, ঢাকায়, সেগুলো মনে করে দেখুন যে একটা লাগাতার অবরোধের পরিস্থিতি যে তারা তৈরি করলেন নির্বাচনের আগে, সেসব প্রসঙ্গ মনে করলে মনে পড়বে আপনাদের যে পরিস্থিতিটাকে কিছুতেই এক বলার কোনো উপায় থাকে না। মানে জামায়াতে ইসলামী বা বিএনপির যে পরিস্থিতিতে তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না তত্ত্বাবধায়ক সরকার ছাড়া, সেই পরিস্থিতি কিন্তু আওয়ামী লীগকে এ দফায় কোনোভাবেই দেওয়া হয় নাই। মানে আওয়ামী লীগ নির্বাচনে আসলে নির্বাচনে এখনো জয়লাভ করে ফেলবে একমাত্র সেই আশঙ্কা থাকলেই যেভাবে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে সেভাবে নির্বাচনের বাইরে রাখা সম্ভব। মানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সকল পথ রুদ্ধ করে দিয়ে বিএনপি জামাত আর জাতীয় নাগরিক পার্টি বানিয়ে, মানে তারা নিজেরা নির্বাচন করে সরকার গঠন করেছে, সংসদ গঠন করেছে। কাজেই এই অস্বাভাবিক পরিস্থিতিতে যে একটা সরকার বেশি দিন টিকতে পারে না, সেটা যেমন সাধারণের মনে ঘুরছে এই আশঙ্কা, ঠিক সেই আশঙ্কাটার কথাই শেখ হাসিনা মনে করিয়ে দিয়ে বলেছেন বাংলাদেশে এমন অস্বাভাবিক পরিস্থিতিতে সবসময় অগণতান্ত্রিক, অনির্বাচিত এবং সামরিক শক্তি বন্দুকের নল দেখিয়ে ফিরে ফিরে আসে। শেখ হাসিনা বলছেন যে সর্বশেষ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে বিএনপি জামাত এই দুই দলকে ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সভানেত্রী বলছেন অবৈধ অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে যে দমনমূলক কাঠামো তৈরি হয়েছিল সেটিকে আরো স্থায়ী করেছে বর্তমান সরকার, শুধু মুখ বদলেছে, কোনো নীতির পরিবর্তন হয় নাই। 2001 থেকে 6 বিএনপি জামায়াত জোট সরকারের আমলে দেশকে যেভাবে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছিল 100 দিনে সেই স্মৃতি ফিরিয়ে এনেছে বর্তমান সরকার। দেখেন, এই যে শেখ হাসিনা বলছে যে জনগণের চাহিদা যদি পূরণ না করতে পারে সরকার, তাহলে সে সরকার টিকে থাকতে পারে না। হামে এখন পর্যন্ত সরকারি হিসেবেই যে 650-র বেশি শিশু নিহত হয়েছেন সেটা মনে করিয়ে দিয়ে শেখ হাসিনা দাবি করেছেন যে হামে এই যে টিকা না আনার কারণে শত শত শিশুর মৃত্যু হচ্ছে এবং লক্ষ লক্ষ শিশু সারা দেশে এই মহামারীতে আক্রান্ত হয়ে ভুগছে। শেখ হাসিনা বলছেন সেজন্যে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিচার চান এবং তিনি বলছেন এই যে সরকার এসবের তদন্ত না করে মিথ্যাচারে ব্যস্ত, সেটাও কিন্তু আসলে জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে। শেখ হাসিনা বলছেন আমি দৃঢ়ভাবে বলতে চাই, হামে শিশু মৃত্যুর জন্য দায়ী প্রতিটি ব্যক্তিকে বিচারের আওতায় আনতে হবে। যারা টিকাকরণ বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন, যারা বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর সতর্কবার্তা উপেক্ষা করেছেন, যারা টিকা সরবরাহ ব্যাহত করেছেন, তাদের জবাব দিতেই হবে, স্বাধীন তদন্ত করতে হবে। যাদের বিরুদ্ধে অবহেলা, দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহার প্রমাণিত হবে তাদের কঠোর শাস্তির মুখোমুখি করতে হবে। কারণ শেখ হাসিনা বলছেন যে এ কারণে তিনি বাজেটে 42,000 কোটি টাকা রেখে এসেছিলেন। তাহলে টিকা না কেনার পর ওই 42,000 কোটি টাকা ইউনূস সরকার কোন খাতে খরচ করলো, ওই টাকা কোথায় গেল, সেই জবাবদিহিতাটাও তো এই সরকারের আদায় করা উচিত। এবং শেখ হাসিনা মনে করাচ্ছেন যে এমন একটা রোগে এখন বাংলাদেশে শুধুমাত্র অবহেলা আর
অব্যবস্থাপনার কারণে শিশুরা হামের মতো একটা রোগে মারা যাচ্ছে, যে রোগটা প্রায় নির্মূল করে এনেছিল বাংলাদেশ। শেখ হাসিনা হচ্ছেন বাংলাদেশের সেই প্রধানমন্ত্রী, যেই প্রধানমন্ত্রীকে সারা বিশ্বে টিকাদান কর্মসূচি পরিচালনা করার যে বৈশ্বিক প্রতিষ্ঠান গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশন গ্যাভি জাতিসংঘ সদর দফতরে এক অনুষ্ঠানের মাধ্যমে 2019 সালে ভ্যাকসিন হিরো উপাধি দিয়েছিলেন। এবং ভ্যাকসিন হিরো উপাধি পাওয়ার পর শেখ হাসিনা বলেছিলেন যে বাংলাদেশ যে কঠোর পরিশ্রম করে এই টিকা ব্যবস্থাপনার মাধ্যমে নির্মূলযোগ্য রোগগুলোতে শিশুদের সংক্রমিত হওয়া ঠেকিয়েছে, সেই কঠোর পরিশ্রমের জন্য তিনি সারা বাংলাদেশের জনগণকে এই পুরস্কারটি উৎসর্গ করতে চান। যখন বাংলাদেশ একটা উদাহরণ হয়ে উঠেছিল সারা বিশ্বের কাছে কি করে টিকার মাধ্যমে নির্মূল করা যাবে এসব হামের মতো রোগগুলো, সেই দেশটিতে এখন শত শত শিশু মারা যাচ্ছে কারণ মাঝখানে একটা অনির্বাচিত সরকার এসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার মনে করানো সত্ত্বেও বাজেটে 42,000 কোটি টাকা থাকা সত্ত্বেও ওই টিকাটা কেনার প্রয়োজন বোধ করে নাই। এবং এরপর যে সরকারটা এসেছে সে সরকারও ওই মৃত্যুগুলোর জন্য কারো জবাবদিহিতা দাবি করছে না। কাজেই শেখ হাসিনা বাংলাদেশের পূর্বের ইতিহাস স্মরণ করিয়ে দিয়েই বলছেন যে যখন এ ধরনের ঘটনা ঘটে, যখন সরকার একটা বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে আসে না, জনগণের চাহিদাগুলো পূরণ করতে পারে না এবং বাংলাদেশের মানুষকে একটা অনিশ্চয়তায় ঠেলে দেয়, তখনই বাংলাদেশের রাজনৈতিক পরিসরে অন্য শক্তির আবির্ভাব ঘটে। সামরিক হস্তক্ষেপ, উগ্রবাদ, অদৃশ্য শক্তি, বিদেশি প্রভাবিত শক্তির আবির্ভাব ঘটে। শেখ হাসিনা তাই বলছেন যে বরাবরের মতো এই সময়েও তাই আওয়ামী লীগ জনগণকে ঐক্যবদ্ধ করার কাজে মনোনিবেশ করেছে, কারণ আওয়ামী লীগের সব সময়ের একমাত্র রণকৌশল হচ্ছে জনগণকে ঐক্যবদ্ধ করা, তাদেরকেই তাদের অধিকার আদায়ের সংগ্রামের জন্য শক্তিশালী করে তোলা। জনগণের ঐক্যবদ্ধ শক্তির কাছে যেহেতু আর কোনো প্রতিবন্ধকতা টিকতে পারে না, শেখ হাসিনা বলেছেন আমরা সেই কাজটাই করে যাচ্ছি, আমার দলের নেতাকর্মীরা সে কাজটাই করে যাচ্ছে। জনগণ বুঝতে পেরেছেন আওয়ামী লীগই তাদের একমাত্র নিরাপদ আশ্রয়। এই জনগণের শক্তিতে বলীয়ান হয়েই তাই শেখ হাসিনা ফিরবেন, সেটাই বারবার তিনি ঘোষণা করছেন। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশিদের দৌড়ঝাঁপ হঠাৎ করে বাড়ছে। গত 2 দিনে 3টি বিদেশি শক্তি 2টি রাজনৈতিক দলের প্রধানের সাথে বৈঠক করেছেন। সাধারণত নির্বাচনের আগে কিংবা রাজনৈতিক অস্থিতিশীল সময়ে এ ধরনের বৈঠক হতে দেখা যায়, কিন্তু বর্তমান পরিস্থিতিতে ঠিক কি নিয়ে পরপর এমন বৈঠকগুলো হলো তা নিয়ে রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের ফেরা নিয়ে নানামুখী আলোচনা বেড়ে যাওয়া এবং আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলটির নেতাদের অংশ নিয়ে সরকারের ইতিবাচক অবস্থানের মধ্যে বাংলাদেশের বর্তমান বিরোধী রাজনৈতিক শিবিরের সাথে পশ্চিমাদের এমন বৈঠক কিছু প্রশ্নের জন্ম দিচ্ছে। এর মধ্যে পুশির নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান অচলাবস্থার মধ্যেই আগামী শুক্রবার বাংলাদেশে আসছেন ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। প্রশ্ন হলো, হঠাৎ করে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার আলোচনার মধ্যে কেন পশ্চিমা রাষ্ট্রদূতরা বিরোধীদের সাথে দফায় দফায় বৈঠক করছেন? আবার সীমান্ত ইস্যু, পানি সমস্যা, ভিসা জটিলতা আর বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নিশ্চিত করার মতো পুরাতন ইস্যুগুলো সম্পর্কে কোন বার্তা নিয়ে ঢাকায় কর্মস্থলে যোগ দিতে যাচ্ছেন ভারতের নতুন হাই কমিশনার? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত 10 এপ্রিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল বাংলাদেশে নিযুক্ত তখনকার হাই কমিশনার প্রণয় ভার্মাকে বেলজিয়ামে দেশটির পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি ইউরোপীয় ইউনিয়নেও ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন। এর মধ্যে প্রণয় ভার্মা বাংলাদেশ ছেড়ে নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন। তারও আগে ভারতীয় ও বাংলাদেশি গণমাধ্যমের খবর হলো প্রণয় ভার্মার জায়গায় নতুন হাই কমিশনার হিসেবে বাংলাদেশে আসছেন দেশের পোর খাওয়া রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদী। সূত্রগুলো বলছে দীনেশ ত্রিবেদীর নতুন কর্মস্থলে যোগ দেয়া ভারত ও বাংলাদেশের জন্য জরুরি হলেও অনেক যদি এবং কিন্তুর উপর ঝুলেছিল। 24 আগস্টের পর থেকে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করেছে বলে কেউ কেউ মনে করেন। সে পরিস্থিতিতে
পেশাদার কূটনীতিকের খোলস থেকে বেরিয়ে ভারত কেন বাংলাদেশে একজন রাজনীতিককে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিল তা নিয়ে অনেক বিশ্লেষণ সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। গত 3 দশকেরও বেশি সময় ধরে ঢাকায় ভারত সাধারণত ক্যারিয়ার ডিপ্লোম্যাট বা পেশাদার আমলা পাঠিয়েছে। এবারই প্রথমবারের মতো একজন প্রবীণ রাজনীতিবিদ, যিনি ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতা, তাকে পাঠানো হচ্ছে। দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে দীনেশ ত্রিবেদী পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞ, কারণ তিনি ব্যারাকপুরের সাবেক এমপি, তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন, বাংলা ভাষা ও সংস্কৃতি বোঝেন, দুই বাংলার সীমান্ত সাংস্কৃতিক ইস্যুতে গভীর ধারণা আছে তার। এটাকে কাজে লাগাতে চায় ভারত। তিনি সরাসরি মোদী সরকার প্রতিনিধিত্ব করতে পারবেন, পার্টি টু পার্টি আলোচনা করতে পারবেন, যা একজন সাধারণ ডিপ্লোম্যাট সহজে পারেন না। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন একজন পেশাদার কূটনীতিকের বদলে একজন রাজনীতিককে হাই কমিশনার করে পাঠানো ভারত বাংলাদেশের চলমান সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড়। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন, আঞ্চলিক নিরাপত্তার চ্যালেঞ্জ এবং অর্থনৈতিক সহযোগিতার প্রেক্ষাপটে দীনেশ ত্রিবেদীর মতো একজন অভিজ্ঞ রাজনীতিকের আগমন দুই দেশের সম্পর্কে নতুন গতি আনতে পারে। বিশ্লেষকদের মতে স্পর্শকাতর বর্তমান পরিস্থিতিতে মোদী সরকার একজন অভিজ্ঞ রাজনীতিককে বেছে নিয়েছেন, যাতে সংকটময় বিষয়গুলো সহজে আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। কিন্তু দীনেশ ত্রিবেদী বাংলাদেশে যোগ দিচ্ছেন এই খবর চাওয়ার হওয়ার পর প্রায় 2 মাস লেগে গেল তার নতুন কর্মস্থলে আসতে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে আগামী শুক্রবার 12 জুন ঢাকায় পৌঁছাবেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। ঢাকার ভারতীয় হাই কমিশন সূত্র জানায় গত 5 জুন দীনেশ ত্রিবেদী বাংলাদেশে ভারতের হাই কমিশনার হিসেবে তার নিয়োগের জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে লেটার অব ক্লিয়ারেন্স গ্রহণ করেছেন। সূত্রগুলো বলছে দীনেশ ত্রিবেদীর যোগ দেওয়ার পেছনে এই যে এত সময় লাগলো, তার পেছনে বেশ কিছু কারণ আছে। গত 1.5 মাস ধরে সীমান্তে পুশিং সমস্যা নিয়ে দুই দেশের মধ্যে এক ধরনের অচল অবস্থা চলছে। দিল্লিতে দেশ দুটির সীমান্তরক্ষী বাহিনীর বৈঠকেও এ নিয়ে কোনো শুরু হয়নি। আবার বাংলাদেশ সরকার প্রতিনিধিরা অবশ্য পুশিংকে ভারতের অভ্যন্তরীণ ভোটের রাজনীতির ইস্যু বলে মন্তব্য করেছেন। তা সত্ত্বেও সীমান্তে কড়া নজরদারিতে আছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। তারেক রহমানের বিএনপি সরকার ক্ষমতা আসার পর এখনো পর্যন্ত গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়ন এবং তিস্তার পানি বন্টন নিয়ে দুপক্ষ কোনো সমাধানে পৌঁছতে পারেনি। সূত্রগুলো বলছে ভারত ও বাংলাদেশের মধ্যকার এই ইস্যুগুলো পুরাতন, মানে এগুলো আগের সরকারগুলোর আমলেও ছিল। 24 আগস্টের পর থেকে ভারতের কাছে দুটি গুরুত্বপূর্ণ ইস্যু হলো বাংলাদেশের অভ্যন্তরে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ও ভারত বিরোধী জনগোষ্ঠী মাথা চাড়া দিয়ে ওঠা। দর্শক, ভারত বাংলাদেশের গত নির্বাচনের আগে থেকে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পক্ষে তাদের অবস্থান তুলে ধরেছে। সোজা সাপটাভাবে বললে বিষয়টি আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়ার দিকেই ইঙ্গিত করে। কূটনৈতিক সূত্রগুলো বলছে পুরাতন 3টি ইস্যু এবং নতুন এই 2টি ইস্যু নিয়ে দূরত্ব থাকায় ভারতের নতুন হাই কমিশনার বাংলাদেশে আসাটা ঝুলেছিল। এর মধ্যে আরেকটি ইস্যু হলো বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফরের পরপরই ধারণা করা হয়েছিল তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে ভারত যেতে পারেন। কিন্তু এর মধ্যে চীন, সৌদি আরব, ভুটানের কথা শোনা গেল এখন জানা যাচ্ছে তারেক রহমান মালয়েশিয়া যেতে পারেন। মূলত চীন ও ভারতের মধ্যকার আঞ্চলিক ভূ রাজনীতির দ্বন্দ্বকে পাশ কাটাতে তারেক রহমান বাধ্য হয়ে মালয়েশিয়া যেতে পারেন। কূটনৈতিক ও রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে শেষ পর্যন্ত রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদী যে বাংলাদেশে আসছেন, তিনি পুরাতন নতুন ইস্যুগুলো নিয়ে দিল্লির কি বার্তা আর মিশন নিয়ে ঢাকায় আসছেন। বাংলাদেশের রাজনৈতিক মহলে আলোচনা আছে আওয়ামী লীগের রাজনীতি ফেরার বিষয়টি নিয়ে বিদেশি শক্তিগুলোর মধ্যে ভারত গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারের মধ্যে একজন। ফলে নতুন হাই কমিশনারের কাজে যোগ দেওয়ার পর এই বিষয়টি নিয়ে নজর থাকবে অনেকেরই, কারণ এরই মধ্যে আওয়ামী লীগের রাজনীতি ফেরা নিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে শুরু করে রাজনীতিতে আলোচনার ঝড় উঠেছে। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো কার্যক্রম নিষিদ্ধ থাকা আর পুলিশ ব্যাপক ধরপাকড়ের মধ্যেও বড় বড় শোডাউন করে যাচ্ছে। প্রতিদিনই তারা দেশের একাধিক জেলা উপজেলায় মিছিল করে যাচ্ছে। এমন পরিস্থিতিতে দলটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে সরকারের প্রতিনিধিরাও কথা বলতে হচ্ছে। গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
জাহিদুর রহমান বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দলটির নেতাকর্মীরা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে চাইলে সরকার কোনো বাধা দেবে না। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যাদের নামে মামলা আছে বা মামলা চলছে, আইনি কোনো নিষেধাজ্ঞা না থাকলে তারাও নির্বাচনে অংশ নিতে পারবেন। সরকার তাদের পথ আটকাবে না। আওয়ামী লীগের অনেক নেতার এখনো দলীয় পদ পদবি রয়ে গেছে, এতে কোনো সমস্যা হবে কিনা এমন প্রশ্নের জবাবে জাহিদুর রহমান বলেন, এই বিষয়টির এখন আর কোনো গুরুত্ব নেই, কারণ দল হিসেবে আওয়ামী লীগের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তার এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম হয়েছে। এই সিদ্ধান্তের সমর্থকরা একে দেখছেন একটি গণতান্ত্রিক পদক্ষেপ হিসেবে। অন্যদিকে সমালোচকরা প্রশ্ন তুলেছেন, আগামী দিনের বড় নির্বাচনগুলোর উপর এর কি প্রভাব পড়বে। রাজনীতি বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের ফলে অনেক এলাকায় নির্বাচনের চিত্র বদলে যেতে পারে। বিশেষ করে বিএনপি, আওয়ামী লীগ এবং জামাত ইসলামের প্রার্থীদের মধ্যে একটি ত্রিমুখী লড়াইয়ের সুযোগ তৈরি হতে পারে। কিছু পর্যবেক্ষক মনে করছেন, দেশের রাজনৈতিক বাস্তবতার কথা চিন্তা করে সরকার এই আপোষ করেছে। আবার অনেকের ধারণা, সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন দেখতে চায় বাইরের কিছু দেশ, আর সেই আন্তর্জাতিক চাপের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একজন শীর্ষ নেতা ও সরকার একজন মন্ত্রী জানিয়েছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে সুযোগ দেওয়ার জন্য আন্তর্জাতিক মহলের তাগিদ ছিল এবং এখনো আছে। বিদেশি অনেকগুলো পক্ষ আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার দিতে সরকারকে চাপ দিচ্ছে। সরকার এমন চিন্তা ভাবনার মধ্যে নতুন খবর হলো, গত 2 দিনে বাংলাদেশে পশ্চিমা রাষ্ট্রদূতদের দৌড়ঝাঁপ আবার হঠাৎ করে বেড়েছে। যুক্তরাজ্য ও ইউরোপিয়ানের রাষ্ট্রদূতরা গত 2 দিনে জামাত ও এনসিপি নেতাদের সাথে একাধিক বৈঠক করেছেন। 10 জুন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় নেতার কার্যালয়ে তারা বৈঠক করেন। তার আগের দিন একই কার্যালয়ে জামাতের আমিরের সাথে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেন। জামাতের পক্ষ থেকে এই দুটি বৈঠক নিয়ে যে বিবৃতি দেওয়া হয়েছে তা বেশ আনুষ্ঠানিক। বলা হয়েছে, এসব বৈঠকে নির্বাচন পরবর্তী দেশের সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় বাজেট, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা এবং বাংলাদেশের সাথে দেশগুলোর সম্পর্ক সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বুধবার ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সঙ্গে বৈঠক করেছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকটি অনুষ্ঠিত হয় এনসিপির দলীয় কেন্দ্রীয় কার্যালয়। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশে বিগত নির্বাচনের আগে এ ধরনের বৈঠক বেশি হতে দেখা গেছে। হঠাৎ করে আওয়ামী লীগের ফেরার আলোচনার মধ্যে বিদেশি কূটনীতিকদের এই ধরনের বৈঠক বেড়ে যাওয়া নতুন বার্তার ইঙ্গিত দেয়। বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বা আওয়ামী লীগের ফেরা নিয়ে বর্তমান সরকারি দলই শুধু না, বিরোধী দুটি দলকেও এক ধরনের সমঝোতার মধ্যে আসতে হবে। না হলে 24 আগস্টের পর যেভাবে সহিংসতা হয়েছে তেমন ভয়াবহ ঘটনা আবারও ঘটার আশঙ্কা থেকে যায়। সূত্রগুলো বলছে, ওই সমঝোতার চেষ্টা পর্দার আড়ালে চলছে। বিদেশি শক্তিগুলো সেই চেষ্টাই করে যাচ্ছেন। তবে সেটি নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া কি, সেটি এখনো পরিষ্কার নয়। এখন এ পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন।